চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মাহফুজ মিশু। আর আমাদের আজকের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপি। জনাব শাহরিয়ার আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ভালো আছেন? জি, কেমন আছেন আপনি? আছি ভালো, থ্যাংক ইউ। আমরা একটু আপনার সঙ্গে গল্প করতে চাই। যদি আপনার শৈশব দিয়ে শুরু করেন, শৈশবটা কোথায় কেটেছে, কিভাবে কাটলো, এবং আমি যতটুকু জানি যে রেলওয়েতে চাকরি করতেন আপনার বাবা, ফলে কলোনির একটা আবহে হয়তো আপনি বড় হয়েছেন, সেই গল্পটা যদি একটু বলেন। আমার জন্ম চট্টগ্রামে। আমরা 4 ভাই বোন, তাদের মধ্যে আমি মেজো, এবং চট্টগ্রামে সেন্ট্রাল রেলওয়ে হসপিটালে আমার জন্ম। তো একেবারে জন্মের পরপর ওই সময়টুকুর কথা মনে নেই, কিন্তু আমরা 1972 সালে মহান স্বাধীনতা যুদ্ধের 71-এর পরে আব্বা ট্রান্সফার হয়ে যান লালমনিরহাটে। এবং এতটুকু মনে আছে বাবা মার কাছ থেকে শোনা, দাদার কাছ, মানে আমার দাদিকে আমরা দাদা বলতাম ছোটোবেলায়, তার কাছ থেকে শোনা যে প্লেনের শব্দ হলে তখন আমি বলতাম যে বোম্বিং হচ্ছে, বোম্বিং হচ্ছে। তো স্বাধীনতা যুদ্ধের সময় এইটুকুই বয়স ছিল। তো লালমনিরহাটে চলে যাওয়ার পরে লালমনিরহাটের একটা বড় কমিউনিটি ছিল রেলে। লালমনিরহাট শহরটাই, টাউনটা, এটা একটা মফস্বল শহর, রেলওয়ের জায়গা বলে এটা পরিচিত। এবং সেখানে খুব ক্লোজ নিট ছিল, খুব কাছাকাছি থাকতাম, একাত্মবোধ। উপরতলার ছেলেমেয়েরা নিচতলা, দোতলা, অথবা যখন ইন্ডিপেন্ডেন্ট কোনো বাসায় গেলাম, সেই পাড়া, স্কুল, একসাথে খেলা, ভোরবেলা উঠে ফুল তুলতে যাওয়া, এগুলি মফস্বলে হয়তো এখনও আছে। বিকেলবেলা খেলাধুলা করা, পিকনিকে যাওয়া, এবং বাড়ি ছেড়ে যাওয়ার প্রথম অভিজ্ঞতাও লালমনিরহাট থেকেই বন্ধুদের সাথে। এবং তখন আমরা বুড়িমারিতে, দুটো খুব খরস্রোতা নদী আছে, আমার নামটা ভুলে গেছি আমি, লালমনিরহাটে বুড়িমারিতে শেষ সীমানায় ধরলারই দুটো মানে ছোট ছোট এরকম। তো সেখানে পায়ে হেঁটে যেতে হয়। আমার এখনো মনে আছে, খুব নিচু কুল গাছ ছিল, বড়ই যেটাকে বলি আমরা, এবং নদী পার হয়ে গেলে ওদিকে যাওয়া যাবে না, এরকম একটা বিষয় ছিল। এবং কমলা পাওয়া যেত, তখন আমরা কমলা খেয়েছিলাম, মনে আছে। নিশ্চয়ই তখন অনেক খেলাধুলাও করতেন, এবং সেখান থেকে হয়তো পরবর্তীতে খেলাধুলার সঙ্গে আপনাদের সম্পৃক্ততা। হ্যাঁ ছিল। ওখানে লালমনিরহাটে এই বাংলোগুলিতে ছিল কি প্রচুর বড় খেলার মাঠ ছিল, এবং ওখানে আমরা ব্যাডমিন্টনের কোর্ট, খুবই ছোট জায়গা লাগে, সেটা তো থাকতোই। এবং আমাদের বাড়ির সামনে ফুটবল খেলা যেত, ফুটবল খেলতাম তখন ছোটবেলায়। এবং তারপরে আবার 1981-82 সালের দিকে আব্বা চিটাং আবার ট্রান্সফার হয়ে গেলেন, এবং সেটার কলোনিটা ছিল আরও ক্লোজ নিট। চিটাং একটা বড় শহর, ঢাকায় যেরকম কলোনিগুলি প্রচুর জনবহুল, চট্টগ্রামে ঠিক তাই ছিল। এবং আমরা টাইগার পাসে থাকতাম, এবং আমরা প্রতিদিন ফুটবল খেলতাম সেখানে। এবং আমার পরিষ্কার মনে আছে, আমরা বছরখানেক থাকার পরই রেল ভাগ হয়ে গেল এরশাদ সাহেবের সময়, পশ্চিমাঞ্চল, তখন আব্বা আবার রাজশাহীতে ট্রান্সফার হয়ে গেলেন। এবং তখন মনে আছে আমাদের যখন বিকেলের ট্রেন ছাড়বে, তখন আমি এবং আমার ছোট ভাই একসাথে একটা টিমে ক্রিকেট খেলছিলাম। আমি আউট হয়ে গিয়েছিলাম, ও আউট ছিল না, তো নট আউট অবস্থায় সে চট্টগ্রাম ছেড়েছে, পরিষ্কার খেয়াল আছে। এবং শহরে থাকার আরেকটা যে অভিজ্ঞতা, চট্টগ্রাম নিউ মার্কেটটা তখন নতুন তৈরি হয়েছে, গোল রাউন্ড, এবং খুব অবাক লাগতো ক্লাস 6, 7, 8-এ পড়ার সময়, যে হাঁটতে হাঁটতে একই দোকানের সামনে বারবার চলে আসা। তারপরে আপনার টাইগার পাস থেকে পাহাড়তলী রেল হাই স্কুলে পড়তাম আমি তখন। পাহাড়তলী রেল হাই স্কুলে রিকশায় করে যেতাম, স্বল্প আয়ের সংসার ছিল, আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা। এবং যে টাকাটা দিতেন আমরা আরেকজনের সাথে শেয়ার করে, সেই শেয়ারে আরেকজন ছাত্র থাকতেন, বা কোনো ক্ষুদ্র ব্যবসায়ী থাকতেন, আরেকজন পথচারী থাকতেন। অচেনা মানুষের সাথে, ক্লাস 8-এ, তখন আমার বয়স 13, অচেনা মানুষের সাথে রিকশায় করে পাহাড়তলী স্কুলে যাচ্ছি, এটা একটা ভালো সংগ্রামের জীবন। এবং সেখান থেকে আপনি শিরোইল স্কুল রাজশাহী থেকে, সেখান থেকে এসএসসি নিউ ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট পাস করার পরে ঢাকায় আবার এখান থেকে গ্র্যাজুয়েশন করলেন, পরে তো আপনি আইবিএ থেকে মাস্টার্স করলেন। হ্যাঁ, এরপরে আপনার কর্মজীবনটা শুরু হলো কিভাবে? কর্মজীবনের শুরু আমি যদি একটু ছোট্টভাবে বলতে পারি, যে আমার প্রথমে পরিকল্পনা ছিল ইঞ্জিনিয়ারিং পড়বো, কিন্তু এইচএসসির ফলাফল ভালো না হওয়ার কারণে বন্ধুদের সাথে সেই ট্রেনটা আমি মিস করি, এবং তারপরে ঢাকা সিটি কলেজে ভর্তি হই। এবং ঢাকা সিটি কলেজে ভর্তি হই অনেকটা একক সিদ্ধান্তে। আমি ভর্তি হওয়ার পরে আব্বাকে জানাই যে আমি ঢাকা সিটি কলেজে ভর্তি হয়েছি, আমাকে টাকা পাঠান দয়া করে। উনি তখন একটু উষ্মা প্রকাশ করেছিলেন, তবে পরে উনি বলেছিলেন যে তোমার পরিকল্পনা কি। আমি বলেছিলাম যে আমি একটু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়বো। তখন দেখেছিলাম যে যেহেতু বন্ধুরা সবাই ভর্তি হয়ে গেছে, কেউ মেডিকেলে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে, তখন এই কথাই ছিল সিএ পড়বো। কিন্তু তারপরে আবার যখন বিকম পরীক্ষাটা শেষ হলো, এবং বিকম পরীক্ষাটা শেষ হওয়ার পরে তখন একদিন হঠাৎ দেখলাম, এবং ততদিন আইবিএ একমাত্র জায়গা ছিল ব্যবসা প্রশাসনের। এবং তখন পরীক্ষা শেষ হওয়ার আগে একটা নোটিশ দেখলাম, এবং আমি পরীক্ষার শেষ হওয়ার পরে 1 মাসে একটা রোজার সময়ের একটা গ্যাপ ছিল, রোজার মাস বা ঈদের পরে ফিরে এসে অ্যাডমিশন টেস্ট দিয়ে ক্লাস শুরু। এবং মজার ব্যাপার হচ্ছে যে আইবিএর যখন আমরা 3rd সেমিস্টারে, তখন আমাদের বিকমের রেজাল্ট বের হয়েছে, মানে বিকমের রেজাল্ট কমপ্লিট হওয়ার আগে আমি অ্যাপিয়ার্ড সার্টিফিকেটে। এবং আমি যখন আইবিএ থেকে এমবিএ পাশ করলাম, তখন আমার অনেক বন্ধু তাদের পড়ালেখার জীবন শেষ করতে পারেনি।
তবে ঢাকার সেই সময়টা খুব কঠিন ছিল। আমি যখন বিকম পড়ি ঢাকা শহরে থাকার জায়গা, আমার আত্মীয় স্বজনের বাসায় ছিলাম কয়েক মাস, এবং তারপর যখন মেস খুঁজতে গেলাম, এটা অদ্ভুত সমস্যা, কেউ ব্যাচেলর Bachelor ছেলেকে দের ভাড়া দেয় ভাড়া না। এবং তখন মনে হতো আল্লাহ যদি আমাকে কোনোদিন পয়সা দেয়, আমি একটা ব্যাচেলর ছেলেদের জন্য মেস বানাবো, যদিও এখন এটা হয়ে ওঠেনি, কিন্তু আই উইশ আই কুড ডু দ্যাট স্টিল। তো এবং সেটা করতে গিয়ে আমি ঢাকা শহরে 7-8টা জায়গায় থেকেছি, এবং ঢাকা শহরটাকে পুরো চষে বেড়ানোর মতো বলা যায়। তো সেই এই ক্ষেত্রে সংগ্রাম কিন্তু এখনো আছে। এখনো আছে, এটা শুরু থেকেই। চট্টগ্রামে জন্ম হয়ে লালমনিরহাট, আবার চট্টগ্রাম, তারপর আবার চাকরির রাজশাহী, পাকশি, ঢাকা, এবং তখন আব্বা আবার ঢাকায় ট্রান্সফারে এসেছিলেন একটা পর্যায়ে, আমার আইবিএর শেষের দিকে, একেবারে শেষের দিকে ঢাকায় ট্রান্সফারে আসলেন। তো এই যে বাংলাদেশ যেমন দেখেছি, ঢাকা শহরও সেরকম দেখেছি। আপনি ব্যাচেলর জীবনের কথা বলছেন, এই ব্যাচেলর জীবনটার ইতিটা ঘটলো কিভাবে? সেটা কি পারিবারিক সিদ্ধান্তে না নিজে নিজেই? না, এটা আমাদের পরিচয় হলো একটা সময় রাজশাহী কলেজে, আমার স্ত্রী তখন রাজশাহী কলেজের ছাত্রী ছিলেন, এবং আমি একটা ছুটিতে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শেষ একটি বড় ছাত্র সংগঠনগুলির মধ্যে একটা সংঘর্ষ হয়, তখন একটা বড় সময় বন্ধ ছিল। তখন গিয়ে পরিচয় হয়েছিল এটা তার কি সাথে রাজশাহী এরশাদ কলেজে। সাহেবের শাসনামলে? না না না, এটা 1993 সালের দিকে, 1993 সালের দিকে, 88, 89, হ্যাঁ 93 সালের দিকে। এবং তখন গিয়ে একটা দীর্ঘ সময় আমি আবার আইটি কাজ করেছিলাম রাজশাহীতে মাদ্রাসা মার্কেটে, একটা টাইপের দোকানে গিয়ে টাইপ শিখেছিলাম। আচ্ছা আচ্ছা। কারণ আমার কাছে মনে হয়েছিল তখন কম্পিউটার নতুন, আমাদের দ্রুত আইবি, জানা। হ্যাঁ দ্রুত জানার জন্য। এবং আমার এখনও খুব ইন্টারেস্টিং লাগে যে আমি যে আমার পারফেক্ট ফিঙ্গারিংয়ে আমি টাইপ করতে পারি, এবং আমার কোনো সহকারীকে দিয়ে টাইপ করলে আমার এই গতিটা পছন্দ হয় না বলে নিজেকে করতে হয় অনেক সময়। তবে বর্তমানে যে দায়িত্বে আছে, এই দায়িত্বে থেকে এটা করার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আমি যতদিন ব্যবসা পরিচালনার দায়িত্বে ছিলাম, আমি নিজেই সবসময় টাইপ করতাম। বিয়ের গল্পটা শুনতে চাই। এখানে আমাদের পরিচয়ের পরে, আমাদের প্রেমের বিয়ের আগে বছর দেড়েক, তারপরে এটা পারিবারিকভাবে জানাই, এবং তখন আমি চাকরিতে কেবল জয়েন করেছি, খুবই স্বল্প আয়ের, তখন বাবা মার সাথে থাকতাম। ঢাকাতে রেলে যে অফিসার্স কলোনি আছে শাহজাহানপুরে, সেখানে থাকতাম আমার বাবা মার সাথেই, এবং বছরখানেক সেভাবেই ছিলাম। আব্বা আবার যখন ট্রান্সফারে ফেরত গেলেন রাজশাহীতে, এবং ততদিনে আমি আরেকটি বিদেশি কোম্পানিতে চাকরি যোগদান করেছি, ব্রিটিশ কোম্পানিতে। এভাবেই শুরু। এর ভিতরে ব্যবসা, সত্যি কথা বলতে কি, এমবিএ পাশ করার পরে আমার পরিকল্পনাটা তখন একটা, আমরা এন্টারপ্রেনারশিপ কোর্স করেছিলাম, মার্কেটিং এন্টারপ্রেনারশিপ, অনেক ধরনের, আপনারা জানেন যে এমবিএতে যে ধরনের কোর্সগুলি হয়, এবং তখন আইবিএ ছিল সর্বোচ্চ বিদ্যাপীঠ ব্যবসা প্রশাসনের জন্য। এখনো কিন্তু হ্যাঁ, এখনো আছে। তবে যে সাপ্লাইটি এখন যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি এসছে, তখন এতটা ছিল না। এবং তখন মনে হয়েছিল আমি ইন্টার্নি করার সময়, যেহেতু বিয়ে করতে হবে, প্রেম করে বিয়ে একটু তাড়াতাড়ি দাঁড়াতে হবে নিজের পায়ে, তখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আইবিএতে থেকে কেউ বের হয়ে তখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসতে না। তখন মাল্টিন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল ব্যাংক, ইন্স্যুরেন্স, এসব জায়গায়। এবং সেখানে আমি যখন চাকরি প্রয়োজন, এই তাগিদে ইন্টার্নশিপ করলাম একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে। আমার যিনি সুপারভাইজার ছিলেন আইবিএতে, ইন্টার্নশিপের সুপারভাইজার, তিনি আমাকে বললেন যে তুমি নিজের পায়ে কুড়াল মারছো, তুমি একটা লো প্রোফাইল ইন্ডাস্ট্রিতে যাচ্ছ, তুমি আইবিএর মান মর্যাদা ক্ষুণ্ণ করছো। তো তখন আমি বলেছিলাম, স্যার আই নিড এ জব, সো দ্যাটস অনলি ওয়ে হু ক্যান অফার মি এ বেটার স্যালারি ডিউরিং ইন্টার্নশিপ। এবং সেটা করতে গিয়ে যেটা হয়েছে, ইন্টার্নশিপের সময় আমার চোখ খুলে গেল যে গার্মেন্টস শিল্পের তখন সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ রিলেটিভলি নিউ, এবং তখন মনে হয়েছিল যে এখানে প্রচুর ভ্যাকুয়াম আছে মিড লেভেল ম্যানেজমেন্টে, এবং সত্যিকার অর্থেই তাই। এবং আমি পাশ করার পরে পরবর্তী সময় যেটা দেখেছি, দ্বিতীয় আরেকটি স্থানীয় কোম্পানিতে আমি চাকরি নেই, এবং সেখানে আমাকে ম্যানেজারের মর্যাদা দেওয়া হয়। এবং তখন বাংলাদেশের গার্মেন্টসের মার্কেটিংটা পুরোপুরি ইম্পোর্টারের এজেন্ট যারা রয়েছেন, বিদেশি, ভারতীয় হোক, শ্রীলঙ্কান হোক, চাইনিজ বা কোরিয়ান হোক, তাদের উপরে নির্ভরশীল ছিল। এবং আমি জয়েন করার পরে আমার মাধ্যমে ডাইরেক্ট মার্কেটিং শুরু করি আমরা জার্মানিতে এবং আরও কিছু জায়গাতে। এবং সেটা থেকে আমার মনে হয়েছিল যে এখানে বড় স্কোপ আছে, আর বড় করে কিছু করার। তারপরে আরেকটি মজার গল্প, যে আমি যে ব্রিটিশ কোম্পানিতে চাকরি করলাম, বছর দেড়েকের মাথায় সেই কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং তখন আমি আমার রিটায়ারমেন্ট বেনিফিট, মানে আমাদের টেলিভিশনগুলো বন্ধ হয়ে যাওয়ার মতো। রিটায়ারমেন্ট বেনিফিট নেগোশিয়েট করার জন্য আমি প্রথম ইংল্যান্ডে যাই। এবং যাওয়ার পরে ওখানকার কিছু কর্তা ব্যক্তি বলেন যে আমরা উই আর গোয়িং টু ডু এ ম্যানেজমেন্ট বাই আউট, যে বিজনেসের একটা পোর্শন যারা বোর্ডে ছিলেন তারাই কিনে নেবেন। এবং তারা বললেন যে তুমি যদি নিজে কিছু করতে চাও, তোমাকে এই ছোট্ট কিছু ব্যবসা আমরা দিতে পারবো, তুমি এখন বুঝে দেখো করতে পারবা কিনা। সো আমার প্রথম বিজনেসের গল্পটা এরকম, যে তখন ওই টাইটানিক ছবিটা মুক্তি পেয়েছিল, এবং আমার পরিষ্কার খেয়াল আছে যে আমার যে ব্রিটিশ বন্ধু ছিলেন তখন সহকর্মী, সিনেমাটা দেখে ফেরার পথে অনেক রাতে আমরা একটা ভেন্ডিং মেশিন যেটাকে বলে, ওখানে 10 পাউন্ড দিয়ে আমি 20টি কার্ড, আমার কোম্পানির রেজিস্ট্রেশন করার আগেই আমি একটা ভিজিটিং কার্ড, কী দিব কোম্পানির নাম, ওই মেশিনের সামনে দাঁড়িয়ে ঠিক করতে হচ্ছে তখন, কারণ তারপরের দিন তাদের সাথে চুক্তি হবে। তখন
আমাদের প্রথম সন্তান, ওর নাম সাদমান শাহরিয়ার, ডাকনাম আরাফ। তো আমি কোম্পানির নাম দিলাম আরাফ অ্যাপারেলস। পরের দিন আমি ওই কার্ড নিয়ে গিয়ে তাদের সাথে নেগোশিয়েট করে একটা বিজনেস এগ্রিমেন্ট সাইন করলাম, এবং এটা দিয়েই শুরু। তবে তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু যে জিনিসটা হয়েছে যে গার্মেন্টস এমন একটা চ্যালেঞ্জিং প্রফেশন এখনও সবসময়। ইউ হ্যাভ টু লিভ, মানে ইটস এ ওয়ে অফ লিভিং আমি বলতে পারি। ইউ হ্যাভ টু মেক দ্য বিজনেস, দ্য গার্মেন্ট বিজনেস পার্ট অফ ইউর লাইফ। এবং এটা করতে গিয়ে আমি আমার বন্ধু, পারিবারিক জীবন, অনেক কিছু মিস করেছি। বাচ্চাদের বেড়ে ওঠা এবং বন্ধুবান্ধব, ওই প্রথম 10-12 বছর কারোর সাথে যোগাযোগ ছিল না, রাজশাহীর সাথে দূরত্ব ছিল। এই গল্পটা শুধু সফলতা নেই, এর পেছনে তো একটা সংগ্রামও আছে। অবশ্যই অবশ্যই, আমার তো মনে হয় যে কোনো পেশাতেই। লালমিনহাটে তখন যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায় 1.5-2 দিন পরে পত্রিকায় যেত, এবং তখন একটা পত্রিকা আমরা রেগুলার পেতাম, মানে ডেইলি না, 15 দিন 20 দিন পর আসতো খবর।